কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী আমরা ইংরেজিতে এটাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলি। নগদ প্রবাহ বলতে আমরা মূলত নগদের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকে বুঝে থাকি, যে নগদ আসবে এবং নগদ যাবে, নগদ ক্যাশ ইনফ্লো এবং নগদ ক্যাশ আউটফ্লো। নগদ প্রবাহ বিবরণী তোমরা দেখো, এখানে হচ্ছে আমাদের সংজ্ঞায়ন করা আছে। নগদ প্রবাহ বিবরণীর ধারণা 1992 সালের আন্তর্জাতিক হিসাবমান কমিটি IAS 7 এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্দেশনার জন্য নগদ প্রবাহ বিবরণীকে আর্থিক বিবরণী সমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত অংশ হিসেবে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক করা হয়েছে। এটা আসলে আমাদের জাস্ট জানার জন্য, তোমাদের MCQ'র জন্য, যে এটা 1992 সালে হচ্ছে আন্তর্জাতিক হিসাবমান কমিটি IAS 7 এর মাধ্যমে এটা এসেছে। এটা আগে হচ্ছে আসলে নগদ প্রবাহ ছিল না, ক্যাশ ফ্লো এটা আমরা করতাম না। নগদ প্রবাহটা মূলত আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে থাকতো। এটা কখনোই এরকম আলাদাভাবে নগদ প্রবাহ বিবরণী হয়ে আসেনি। পরবর্তীকালে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আর্থিক বিবরণীকে এর অংশ হিসেবে এটাকে বাধ্যতামূলক করা হয়েছে। দেখো, নগদ প্রবাহের ধারণা। নগদ উপার্জন ক্ষমতার উপরই ব্যবসায়ের গতি ও বৃদ্ধি নির্ভর করে। সারা বছরের নগদ আগমন ও নির্গমনের চিত্র হতে এই ক্ষমতা সম্বন্ধে ধারণা করা যায়। সাধারণত একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিবর্তনকে নগদ প্রবাহ বলে। একটি নির্দিষ্ট হিসাবকালে বিভিন্ন উৎস হতে নগদ অর্থের আগমন এবং বিভিন্ন খাতে নগদ অর্থের নির্গমনকে নগদ প্রবাহ বলে। আমরা যদি এক কথায় বলি, আসলে সহজ করে বলি, আমরা নগদ কাকে বলি? নগদ হচ্ছে আমার হাতে এখন যে টাকাটা আছে, বর্তমানে আমি হাতে যে অর্থটা নিয়ে আছি, সেটাই মূলত হচ্ছে নগদ। একটা কোম্পানি যখন গঠন করা হয়, তখন সে কোম্পানি গঠনের ক্ষেত্রে দেখা গেছে তোমাকে অবশ্যই একটা মূলধন বা একটা ক্যাপিটাল নিয়ে ব্যবসা করতে হবে। সেই যে ক্যাপিটাল বা সেই যে মূলধনটা নিয়ে আমরা ব্যবসা করব, এটাই মূলত হচ্ছে আমার নগদ অর্থ। এখন কথা হচ্ছে, আমি যে নগদ অর্থটা নিব, ব্যবসায় খাটাবো, একটা আর্থিক বছরে আমার এই নগদ টাকাটা আমি আসলে কিভাবে ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, এটা আমাকে অবশ্যই জানতে হবে। আমি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নগদ আমার কতটুকু এসছে এবং নগদ আমার কতটুকু চলে গেল, সেটা যদি আমি ধারণা না নিতে পারি, তাহলে একসময় আমরা কি হবে, আমার প্রতিষ্ঠান তারল্য সংকটে ভুগবে। দেখা গেছে কি, যে প্রতিষ্ঠানে আর কোনো তারল্য থাকছে না। তারল্য বলতে আমরা কি বুঝি? ইংরেজিতে এটাকে লিকুইডিটি বলে। অর্থাৎ আমার হাতে নগদ কত টাকা আছে, আমি আমার যত শ্রমিক আছে তাদেরকে আমি আসলে নগদে পারিশ্রমিক দিতে পারবো কিনা, তারপরে হচ্ছে যদি র ম্যাটেরিয়ালস কাঁচামাল কিনতে হয়, সেটা আমি আসলে কিনতে পারবো কিনা। এই যে আমার নগদের এই যে তারল্য থাকতে হবে। বিশেষ করে ব্যাংক, বিমা, বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এদের ক্ষেত্রে তারল্যটা খুব বড় একটা ব্যাপার এবং এদেরকে অবশ্যই নগদ প্রবাহের ধারণা রাখতে হবে। সেক্ষেত্রে কি বললাম, আমরা একটা নির্দিষ্ট সময় নগদ অর্থের পরিবর্তন, অর্থাৎ আমার নগদ আসবে এবং নগদ যাবে, নগদ কোত্থেকে আসবে এবং নগদ কোথায় কোথায় যাবে, এই যে নগদ আসবে ক্যাশ ইনফ্লো, এই যে নগদ যাবে ক্যাশ আউটফ্লো, এটাকে আসলে মূলত আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলি বা নগদ প্রবাহ বলে থাকি। একটু দেখো, এই নগদ প্রবাহটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। নগদ প্রবাহের শ্রেণী বিভাগ, একটা হচ্ছে পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ, ইংরেজিতে এটাকে অপারেটিং ওয়ার্কস বলে। তারপরে হচ্ছে বিনিয়োগ, ইনভেস্টিং, আর অর্থায়ন হচ্ছে ফিনান্সিং। পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ। নগদ প্রবাহের 3টে ধাপ কি কি? পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ, 2 বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, 3 হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই 3টের ভিত্তিতে আসলে আমরা অঙ্ক করব। আমাদের ধারণা রাখতে হবে, এই পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ মানে
পরিচালনার ক্ষেত্রে কিভাবে নগদ আসবে এবং নগদ যাবে, বিনিয়োগ কার্যক্রম থেকে কিভাবে নগদ আসবে এবং নগদ যাবে, অর্থায়ন থেকে কিভাবে নগদ আসবে এবং নগদ যাবে, এটাই হচ্ছে আমাদের মূলত অঙ্ক। এর উপর ভিত্তি করে আমরা মূলত অঙ্ক করে থাকবো। একটু দেখো, পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। এখন আমাদের জানতে হবে আসলে পরিচালন কার্যাবলীটা আসলে কি। পরিচালন কার্যাবলী বলতে আমরা যেটা বুঝি, একটা প্রতিষ্ঠান একটা কারবার পরিচালনা করার জন্য প্রতিদিন বা প্রত্যেকটা দিন বা হচ্ছে একটা নির্দিষ্ট সপ্তাহ বা একটা নির্দিষ্ট মাস বা একটা নির্দিষ্ট বছর আমার এই ব্যবসাটা পরিচালনা করতে আমার আসলে কতটুকু নগদ আসবে এবং কতটুকু নগদ যাবে, এই জিনিসটাকে আমাকে মাথায় রাখতে হবে। এখানে অনেক কিছু বলা আছে, যেমন আন্তর্জাতিক হিসাব মান 7 অনুযায়ী বলা আছে যেন কারবারের প্রধান রাজস্ব উৎপাদনকারী কার্যগুলি হলো পরিচালনা সংস্থা। যাই হোক, আয় বিবরণীর নগদ লেনদেনগুলো এবং প্রতিষ্ঠানের মুখ্য স্বাভাবিক কার্যকলাপ থেকে কি পরিমাণ নগদ অর্থের প্রভাব ঘটেছে তা এই খাতে দেখানো হয়। অর্থাৎ এটাই হচ্ছে মুখ্য। আমাদের নগদ প্রবাহ বিবরণী করতে গেলে শুরুতেই যেটা জানতে হবে সেটা হচ্ছে আসলে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহটা কি, পরিচালন কার্যাবলীটা আসলে কি, পরিচালনটা কিভাবে হবে, পরিচালন কার্যাবলী কাকে বলে। পরিচালন কার্যাবলী হচ্ছে কি, একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য। তোমরা এর আগে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে পড়েছি যে হচ্ছে পরিচালন মুনাফা। ঠিক সেরকমের পরিচালনা, একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাকে ওভারঅল অনেক কিছুর সাথে জড়িত, যেমন বেতন ভাতা যা কিছু আছে, ফিস রয়্যালটি, এগুলো সবকিছু দিয়ে যে কার্যকলাপটা যে স্বাভাবিক প্রতিষ্ঠান চলতে থাকবে, সেই ক্ষেত্রে আমাকে যে নগদ আসবে এবং এর জন্য যে নগদটা ব্যয় হবে সেটাই হচ্ছে পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ। এখানে হচ্ছে দেখো, এখানে নগদের আগমন হবে পণ্য বিক্রয় সেবার বিনিময়ে নগদ প্রাপ্তি বা আদায়, রয়্যালটি, ফিস, কমিশন এবং অন্যান্য আয় থেকে নগদ প্রাপ্তি। এখানে এটা এরকমের বলা হয়েছে যে নগদের আগমন থেকে আসবে, পণ্য বিক্রয় থেকে আসবে, সেবার বিনিময়ে নগদ প্রাপ্তি বা আদায়। বুঝতে পারছো তোমরা যে পরিচালন কার্যাবলীটা যে আমরা করব, যে মানে আমাদের ধাপটাই পরিচালনা অপারেটিং সিস্টেম যেটা, যে এখানে হচ্ছে এই যে পরিচালন কার্যাবলীটা কিভাবে মানে এখানে কি কি নগদ, কিভাবে নগদ আসবে এবং নগদ যাবে। এখানে হচ্ছে পণ্য বিক্রয় করলে কি হবে, আমার নগদ আসবে। সেবা যদি আমি দেই তাহলে হচ্ছে নগদ আসবে। তাহলে এই দুইটা জায়গা থেকে এটাকে আমরা পরিচালন করবো। যখনই আমরা বলবো যে পণ্য বিক্রয় করা হয়েছে, তোমাদের বুঝে নিতে হবে এটা কোথায় যাবে, পরিচালন কার্যাবলীর ভিতরে যাবে। যখন বলবো যে সেবার বিনিময়ে আমি নগদ পেয়েছি বা আদায় করেছি, তখন এটা কোথায় যাবে, পরিচালন কার্যাবলীর ভিতরে যাবে। এরপর হচ্ছে রয়্যালটি। রয়্যালটি বোঝো, রয়্যালটি হচ্ছে একটা সত্য, মানে যেমন হচ্ছে বই, যারা বই বের করে, বইয়ের মালিক গ্রহীত সত্ত্ব, ওই বইয়ের মালিক উনি যদি ওনার ওই গ্রহীত সত্ত্বটা বিক্রি করে দেয় বা ওনার ওই রয়্যালটিটা, মানে যতদিন ওনার বইটা থাকবে ততদিন হচ্ছে কি উনি একটা টাকা পাচ্ছে। তারপর এই যে এই সত্যটার জন্য উনি যে টাকাটা পাচ্ছে, তাহলে রয়্যালটি করলে কি হবে, আমি যদি বই বের করি তার মানে কি, আমার বইটা বাজারে সেল করলে আমার টাকা আসবে, নগদ আগমন হবে। এটাকে কোথায় নিব, পরিচালন কার্যাবলীর ভিতরে নিব। দেন হচ্ছে ফিস। ফিস হচ্ছে ফিস দিতে হয় বা ফিস পায়, এখন দুইভাবে যাবে। একটা হচ্ছে যদি আমি ফিস দেই তাহলে হচ্ছে নগদের আমার বহিঃপ্রবাহ হবে। আরেকটু বলে রাখি, আমি আগেই বলেছিলাম যে একই সময়ে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নগদের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহকেই মূলত আমরা কি বলি, নগদ প্রবাহ বলি। কি, নগদের আন্তঃপ্রবাহ এবং নগদের বহিঃপ্রবাহ, নগদ মানে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো একই সাথে যখন হতে থাকবে। তো লক্ষ্য করো, ক্যাশ ইনফ্লো মানে নগদের আন্তঃপ্রবাহ বলতে কি বুঝি, নগদ যখন আমার আসবে, আর নগদের বহিঃপ্রবাহ বলতে আমরা কি বুঝি, নগদ যখন আমার চলে যাবে। তো নগদ আমার চলে গেল আর নগদ আমার আসলো। এই ক্ষেত্রে আমি যখন নগদ দিলাম আর আমি নগদ নিলাম, এই দুইটার ক্ষেত্রে এইটাই আমার অঙ্ক, যে একই টাইমে আমি একসাথে করব যে আমার নগদ কোথায় চলে গেল এবং নগদ কতটুকু আমার আসলো। সেক্ষেত্রে ফিস যদি আমি দেই তাহলে হচ্ছে আমার কি হবে, নগদ চলে গেল, তার মানে নগদ বহিঃপ্রবাহ। আর যদি ফিস আমি আদায় করি বা ফিস আমি পাই কোনো কারণে, তাহলে আমার কি হলো, নগদের আন্তঃপ্রবাহ হলো, নগদ আমার কাছে আসলো। দেন হচ্ছে কমিশন। কমিশন হচ্ছে এরকমের, তোমরা জানো কমিশন আমরা চিনি কোনো কাজের বিনিময়ে বা বিশেষ করে যারা শেয়ার অবলেখক ওনারা মূলত কমিশন পেয়ে থাকে। তো কমিশন আমি যখন পাবো তখন আমার ক্ষেত্রে হচ্ছে
পরিচালন আমার আয় হবে, আমার কাছে নগদের হচ্ছে আন্তঃপ্রবাহ। যদি প্রতিষ্ঠান কমিশন দেয় কাউকে, তাহলে হচ্ছে এটা প্রতিষ্ঠানের জন্য বহিঃপ্রবাহ। এবং অন্যান্য আয় থেকে নগদ প্রাপ্তি আছে। এরপর হচ্ছে দেখো, বীমা কোম্পানির নিকট বীমা দাবির বিপক্ষে নগদ প্রাপ্তি, বার্ষিক বৃত্তি ও অন্যান্য নগদ সুবিধা প্রাপ্তি। আমরা হচ্ছে পণ্য বিক্রয় করে পাবো, আমরা হচ্ছে সেবা দিয়ে পাবো, এগুলো সব পরিচালনের ভেতরে যাবে। দেন হচ্ছে বলছিলাম রয়্যালটি, ফিস, তারপরে হচ্ছে কমিশন। এরপরে হচ্ছে দেখো, বীমা কোম্পানির নিকট বীমা দাবির বিপক্ষে নগদ প্রাপ্তি। জানো মনে হয় তোমরা যে বীমা কোম্পানি, আমি যখন বীমা করব তখন হচ্ছে বীমাকারী কোম্পানির নিকট থেকে কি পায়? বীমার টাকা পায়। এখন বীমা কোম্পানির নিকট থেকে আমার কোম্পানি টাকা পাবে, আমি কোনো কারণে বীমা করেছি। সেক্ষেত্রে বীমা কোম্পানির নিকট আমি যখন বীমা দাবি পেলাম আর তার বিপক্ষ থেকে আমি যখন টাকা পাবো, তখন কি হবে? আমার নগদ আসবে। আর যখন নগদ আসবে তখন সেটাকে আমরা কি বলবো? নগদ আন্তঃপ্রবাহ বলবো। এটা কোথায় যাবে? পরিচালন কার্যাবলীর ভিতরে যাবে। তারপর হচ্ছে বার্ষিক বৃত্তি। এটা মনে হয় জানো, বার্ষিক বৃত্তি হচ্ছে চক্রবৃদ্ধি হারে আমরা যখন মুনাফা অর্জন করি, কোথাও বিনিয়োগ করি, সেই বিনিয়োগের টাকাটা যখন আমার চক্রবৃদ্ধি হারে আসে, তখন একটা বার্ষিক আমি সুদ পেয়ে থাকি, ইন্টারেস্ট যেটাকে আমরা বলি। ও অন্যান্য নগদ সুবিধা প্রাপ্তি। দেন হচ্ছে অতিরিক্ত আয়কর ফেরত প্রাপ্তি। লক্ষ্য করো, অনেক সময় কোম্পানি যে কাজটা করে থাকে সেটা হচ্ছে সরকারকে আগাম ট্যাক্স দিয়ে থাকে। মানে এই সময়ে এসে আরো 3-4 বছরের আগের ট্যাক্সটাও দিয়ে রাখে। তো দেখা গেছে তার আয় এবং ব্যয়ের হিসাব নিকাশ করে একসময় সে আয়করের টাকাটা ফেরত পেতে পারে। সেক্ষেত্রে যখন সে টাকাটা ফেরত পাবে, তখন তার কি হবে? নগদের আন্তঃপ্রবাহ হবে। আর এই নগদের এই যে অতিরিক্ত আয়কর ফেরত প্রাপ্তিটি কোথায় যাবে? পরিচালন নগদ প্রবাহের ভিতরে যাবে। তারপর হচ্ছে বিক্রয়ের পূর্ব চুক্তি অনুযায়ী নগদ প্রাপ্তি। আমি পণ্য বিক্রি করব, তোমার সাথে আমার চুক্তি হয়েছে। যেমন একটা কোম্পানি যারা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালস বিক্রি করে, তো বিএসআরএম একটা কোম্পানি হচ্ছে কি বিক্রি করে? ওরা রড বিক্রি করে। এখন দেখো, বিক্রয়ের পূর্বে ওরা ধরো পদ্মা সেতুর জন্য অনেক রড বিক্রি করবে। এখন এর আগেই কি করে? একটা চুক্তি করা হয় যে এবছরে তোমাদের আমি এতগুলো রড বিক্রি করব। সেক্ষেত্রে বিক্রি করলে কি হয়? চুক্তির আগেই, রড নেওয়ার আগে, মানে ম্যাটেরিয়ালসগুলো নেওয়ার আগেই কি করা হয়? টাকা দেওয়া হয়। এটা কি আমি নগদ পেয়েছি। যখন আমি নগদ পাবো, নগদের হচ্ছে এটা আমার আন্তঃপ্রবাহ হবে। সুদ ও লভ্যাংশ প্রাপ্তি। যে কোনো ধরনের সুদ পেলে এবং লভ্যাংশ পেলে, জানো আমি যখন ইনভেস্ট করবো, আমি যখন শেয়ার হোল্ডার থাকবো, শেয়ার মালিক থাকবো, প্রত্যেক বছর আমি লভ্যাংশ পাবো। এবং আমি যখন কোথাও টাকা ইনভেস্ট করব, তখন সেখান থেকে আমি অবশ্যই সুদ বা ইন্টারেস্ট পাবো। এইগুলো সবগুলো হচ্ছে আমার কোথায় যাবে? আমার পরিচালনের ভিতরে যাবে। পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহের ভিতরে যাবে। একটু লক্ষ্য করি, আমরা সামনে আর যাবো না। এখানে এটা কি আমি আর একবার ধারণা দিব নগদ প্রবাহের ধারণা থেকে। শুরু থেকে আবার একটু বলি। নগদ প্রবাহ আমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়। নগদ প্রবাহ ইংলিশে আমরা এটাকে ইংরেজিতে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলি। নগদ প্রবাহ যেটা হচ্ছে একই সময়ে, আগে শুরুতে একটা আমি বলি নগদ কাকে বলে? আমার হাতে নগদ, মানে এই মুহূর্তে আমার কাছে হাতে আসলে কত টাকা আছে সেটাকে আমরা কি বলি? নগদ বলি। এই নগদ টাকাটা একই সময়ে আমি কোথাও দিব আর কোথাও থেকে পাবো। যখন আমি কাউকে দিব তখন সেটাকে আমরা বহিঃপ্রবাহ বা আউটফ্লো বলবো। যখন আমি কোথাও থেকে পাবো তখন সেটাকে আমরা ইনফ্লো বা আন্তঃপ্রবাহ বলবো। আন্ত বলতে ভেতর, মানে আমি এখন পাচ্ছি, আমার ভেতরে চলে আসছে। আর বহিঃপ্রবাহ মানে আমার কাছ থেকে চলে গেল। নগদ প্রবাহের ক্ষেত্রে একই সময়ে যখন নগদ অর্থের আগমন হবে এবং নগদ অর্থের নির্গমন হবে। সোজা কথা, নগদ আসবে এবং নগদ চলে যাবে। যখন একই সময়ে নগদ আসছে এবং নগদ চলে গেছে, একটা বছরে অ্যাট এ টাইম, একটা মাসে বা 3 মাসে বা 6 মাসে বা 1 বছরে আমার এরকমের কতটুকু নগদ আসলো এবং নগদ চলে গেল, সেটাকে আমরা কি বলি? নগদ প্রবাহ বলি। এই নগদ প্রবাহটাকে আমরা যখন অঙ্কের মাধ্যমে উপস্থাপন করব, বা এটাকে 3 ভাগে মূলত ভাগ করা হয়েছে। এটাকে শ্রেণী বিভাগ করা হয়েছে এরকমের যে আসলে এই নগদটা শুধু এক খাতেই আসে না, নানান ভাবে আসে। সেক্ষেত্রে কোন কোন খাতে নগদ আসবে এবং যাবে সেটাকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ, এটাকে ইংলিশে
অপারেটিং সিস্টেম বলে, অপারেটিং কার্যক্রম ওয়ার্কিংস বলে। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, এটাকে ইনভেস্টিং বলে। আর হচ্ছে অর্থায়ন হচ্ছে ফিনান্সিং বলে। তো দেখো এই যে আমরা যেটা আজকে দেখেছি যে পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ, পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ প্রবাহ যেটাকে আমরা বলেছিলাম, এই তিনটা শ্রেণী বিভাগ তোমাদের অঙ্কে, এই তিনটা জায়গা থাকবে, তিনটা পদ্ধতি থাকবে। আমাকে এই তিনটা পদ্ধতির উপরে অঙ্ক করতে হবে। পরিচালন বা ব্যবসায়িক কার্যক্রম হতে করতে হবে, বিনিয়োগ কার্যক্রম হতে করতে হবে, অর্থায়ন কার্যক্রম হতে করতে হবে। কি করতে হবে? পরিচালন কার্যক্রম বা ব্যবসায়িক কার্যক্রম হতে নগদ কত আসছে এবং নগদ কত গেল, মানে একই সময় আমার নগদ কতটা হচ্ছে আগমন হয়েছে, কতটা নির্গমন হয়েছে, অথবা কতটা আন্তঃপ্রবাহ হয়েছে বা কতটা বহিঃপ্রবাহ হয়েছে। এমন বিনিয়োগের ক্ষেত্রেও করতে হবে, অর্থায়নের ক্ষেত্রেও করতে হবে। সেক্ষেত্রে তোমাকে যেটা চিনতে হবে যে আসলে পরিচালন কার্যক্রম হতে আমি যে করব, আমরা বুঝবো কিভাবে যে আসলে কোনটা পরিচালন কার্যক্রম। একটা অঙ্কের ভেতরে আমার অনেক কিছু দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাকে চিনতে হবে কোনটা পরিচালনে যাবে, কোনটা হচ্ছে বিনিয়োগে যাবে, আর কোনটা হচ্ছে অর্থায়নে যাবে। পরিচালনা কি কি যাবে? পণ্য যখন আমি বিক্রি করব, পরিচালন কার্যক্রম বলেছি কি যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে আসলে যখন একটা প্রতিষ্ঠান টোটালি ওই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে একটা নির্দিষ্ট সময় কত নগদ লাগছে আমার আর কত নগদ চলে যাচ্ছে, আমি কত নগদ পাচ্ছি আর ওই সময়ে আমার আসলে কতটা নগদ দিতে হচ্ছে, এটাই হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ। সেক্ষেত্রে একটু দেখো যে এই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহে আমরা কি কি পাবো বা কত টাকা, মানে কোথায় কোথায় আমি কিভাবে পাবো বা কিভাবে দিব। সেক্ষেত্রে আমি যদি পণ্য বিক্রি করি বা সেবা দেই, সেক্ষেত্রে আমার কি হবে? নগদ চলে আসবে। রয়্যালটি, ফিস, কমিশন, অন্যান্য আয় থেকে নগদ আমি পাচ্ছি, এখানে মূলত নগদ পাওয়াটাই দেখাইছে আমাদের। তারপর সব প্রাপ্তি দেখাইছে। বীমা কোম্পানি নিকট বীমা দাবির বিপক্ষে নগদ প্রাপ্তি বা বার্ষিক ব্যক্তি বা অন্যান্য নগদ সুবিধা পেতে পারি। অতিরিক্ত আয়কর ফেরত পেলে, বিক্রয় চুক্তি পেলে, শুধু নগদ পেলে আমি এইভাবে মূলত নগদ পেতে পারি। এইভাবে যদি আমি নগদগুলো পাই, বিক্রয় পূর্বে চুক্তি, সুদ লভ্যাংশ প্রাপ্তি, অতিরিক্ত আয়কর, বীমা কোম্পানি, তারপর হচ্ছে রয়্যালটি, ফিস, কমিশন, পণ্য বিক্রয়, এগুলো যদি অঙ্কের কোথাও আমরা লেখা দেখি, তাহলে আমরা কোথায় নিব? আমরা পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহের ক্ষেত্রে নিয়ে থাকব। কোথায় নিব? পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহের ভেতরে নিব। এটা কি কোথায়? এটা কি হবে? শুধু প্রাপ্তির ক্ষেত্রে, যে পরিচালন কার্যাবলী ক্ষেত্রে আমরা এই টাকাগুলো এখান থেকে পেয়েছি, এখন আমরা এটাকে নগদের আন্তঃপ্রবাহের ভিতরে নিব। কোন জায়গায় নিব? পরিচালন কার্যাবলীর ভিতরে। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।